মনে করার মতো প্রশ্ন? হতেও পারে। করো, কিছু মনে করবো না। আপনি যেভাবে বড় হয়েছেন আর যেভাবে জীবনযাপন করেছেন, সেই বৈপরীত্য ভাবলে আমার ভীষণ অবাক লাগে। আপনি মানুষটা খুব ভালো, কিন্তু এভাবে আপনাকে দেখলে কেমন যেন। কেমন যেন কি? ঠিক বলতে পারছি না। নাফিস বলল। তোমাকে কথাগুলো বলতে ইচ্ছা করছে রীতি, তুমি শুনবে? অবশ্যই, তবে জোর নেই, আপনার ইচ্ছে না হলে বলবেন না। নাফিস হেসে বলল। তুমি তো জানতে চাওনি, আমি নিজেই বলতে চাইছি। আচ্ছা বলুন। তার আগে তুমি আইসক্রিম খাওয়া শেখো। এত সুন্দর জামাটা চকলেটে মাখামাখি হয়ে গেছে। রীতি দেখলো সত্যি তার হাত গড়িয়ে আইসক্রিম পড়ে জামায় ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। এটা অবশ্য তার কাছে নতুন কিছু নয়, তাই সে কাঁধ ঝাঁকিয়ে বলল, ব্যাপার না, আপনি বলতে পারেন। চলো বসি। ছোট্ট পার্কটার মোটামুটি নির্জন জায়গায় খুঁজে নিয়ে দুজন ঘাসের ওপর বসে পড়ল। কথা শুরু করার আগে খানিকটা উদাস হয়ে গেল নাফিস। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কোথায় যেন। তারপর খুব উৎসাহে বাদাম ভেঙে মুখে পড়ল, হাসলো একবার। বিকেল হয়ে গেছে। ঝিরঝির বাতাসে চারপাশে সবুজের মাঝে নাফিসের কথা শোনার জম্ম এই সংক্ষিপ্ত অপেক্ষার সময়টা রীতির কাছে বড় দামি বলে মনে হতে লাগলো। আমার বাবা অত্যন্ত ধনী ব্যক্তি। দেশের সেরা ধনীদের তালিকায় তার নাম থাকবে শুরুর দিকে। আমার যখন জন্ম হয় তখন তার প্রতিপত্তি এতটা না থাকলেও কম ছিল না। আমি তাই ছোটবেলা থেকেই মানুষ হয়েছি অর্থবিত্তের প্রাচুর্যের মধ্যে। আর যত বড় হয়েছি তত এই প্রাচুর্যের সমৃদ্ধি দেখে এসেছি। অভাব, সংযম এসব শব্দ শুনতে পেলেও অনুভব করতে শিখিনি। একটা জিনিস ছোটবেলা থেকেই চোখে পড়তো, বাবা মায়ের সাথে কখনো ভালো ব্যবহার করতো না। ভালো ব্যবহার বলতে ভালো করে কথা বলা, মতামতের গুরুত্ব দেয়া ইত্যাদি একেবারেই করতো না। আমার আর আমার বোনের ব্যাপারে মায়ের শুধু লালন পালন ছাড়া আর কোনো অধিকার ছিল না। স্কুল থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত বাবার পছন্দে কেনা হতো। তিনি মাকে কখনো গুরুত্ব না দিলেও ছেলে মেয়েকে দিতেন। আমাদের খুব একটা ভালোবাসতেন না বলতে পারি না, তবে ভালোভাবে মানুষ করতে চাইতেন। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বেশি আদরে আর শাসনের অভাবে ফেল করে বসি 3 সাবজেক্টে। স্কুল থেকে বের করে দেয়া হয়। বাবা তখন দুটো কাজ করলেন। আমাকে একটা সুন্দর সাধারণ স্কুলে ভর্তি করিয়ে দিলেন, আর দ্বিতীয়ত বাসায় একটা টিচার রাখলেন আমাকে টিউশন পড়ানোর জন্য। আবার সেই স্যারের নাম সুব্রত দাস। স্যার ছিলেন অত্যন্ত সৎ ব্যক্তি। আমার বাবা মানুষ চিনতেন। তিনি কি করে স্যারকে পেলেন তা জানি না, তবে বুঝে শুনেই তিনি তাকে রেখেছিলেন আমার জন্য। স্যারের সংস্পর্শে এসে আমি পুরোপুরি বদলে গেলাম। তিনি আমাকে পড়িয়েছিলেন ক্লাস 10 পর্যন্ত। এই 5 বছরে একটা আস্ত মানুষ গড়ে দিয়ে গিয়েছিলেন তিনি। আদর্শের প্রতীক বলতে যা বুঝি স্যার ছিলেন তাই। তুমি বিশ্বাস করবে না, ক্লাস 8-এ থাকতে আমি স্যারের সাথে দর্শনের আলাপ করতাম। আমার জীবনের প্রতিটা কথা আমি বন্ধুর মতো স্যারের সাথে শেয়ার করতাম। তিনি বুঝিয়ে দিতেন। বয়ঃসন্ধিতে যে ভুলগুলো হয় সেসব আমার হয়নি, তার জন্যই। যাই হোক, স্যারের গল্প অন্যভাবে। বাবার গল্পে স্যারের ভূমিকা এটাই যে তিনি আমাকে খুব স্পষ্টভাবে সাদা আর কালোর পার্থক্য করতে শিখিয়েছেন। মানুষ কখনো পুরোপুরি সাদা বা কালো হয় না, মানুষ হয় গ্রে শেডের। আর সেই শেডের ভেতরে তফাৎটাই আমাদের করতে হয়, যা বেশ কঠিন। আমি কলেজে ওঠার পর প্রথম বুঝতে পারি আমার বাবার শেডটা ঠিক গ্রে না, প্রায় কালোর কাছাকাছি। মায়ের সাথে খারাপ ব্যবহারের জন্য বাবাকে আমি এমনিতেই পছন্দ করতাম না, কিন্তু কলেজে উঠে জানতে পারলাম ব্যবসাটা শুধুই একটা চেহারা, ভেতরে আরো অনেক কিছুই হয়। বাবা অসৎ লোক, এটা মানতে আমার কষ্টই হয়েছিল। তার নানা রকমের ব্যবসা ছিল। তার দাঁড়া করা ব্র্যান্ড ওআইটির প্রতিটা পণ্য কেমন জনপ্রিয় তা তো জানোই, কিন্তু এগুলো আদৌ তো কতটা ভালো কেউ জানে না। আমি জানতে পেরেছিলাম। বাবাকে বলতাম, তিনি হেসে বলতেন যুগটাই এমন। তিনি এরপর রাজনীতিতে যোগ দেন। তার আরো পরিবর্তন হতে থাকে। রাজনীতি একটা দেশের চেহারা বদলে দিতে পারে, হয় খুব ভালো করে, নয়তো ভয়ানক খারাপ। বাবা দুর্নীতি করতে শুরু করলো। বাড়িতে তখন অজস্র লোকজন আসতো, দিনরাত আসতো বড় অঙ্কের টাকাও। আমার কলেজেরই এক বন্ধুর বাবার বন্ধু ছিলেন। চোখের সামনে তাকে শত্রু হতে দেখেছিলাম। তারপর দেখেছিলাম পরিবারটার পথে বসা। দেখেছিলাম সেই বন্ধুর চোখে তীব্র ঘৃণা। সত্যি বলতে তারপর থেকেই বাবাকে আমি ঘৃণা করতে শুরু করি। নিজের আবশ্যকীয় খরচটুকু বাদে আর 1 টাকাও বাড়তি খরচ করতাম না। ওই টাকা নিতে ঘৃণা হতো। বাবাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। তিনি আমাকে একটুও দাম দেন না। তার ইচ্ছে ছিল আমি ব্যবসায় ঢুকবো, তার মতো করে সেটা চালাবো। আমি সাফ না করে দেই। তখন ইউনিভার্সিটিতে পড়ি। একদিন খুব ঝগড়া হয় বাবার সাথে। তখন বাড়িতে থাকতে অসহ্য লাগতো। সেদিন আরো বেশি খারাপ লাগতে শুরু করলো। স্যারের কথাগুলো মনে পড়লো। অসৎ ব্যক্তির সাথে থাকলে দোষ তো তারও হয়। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেদিন। মাকে আনতে চেয়েছিলাম, মা এলেন না। মাকে অনেক বুঝিয়েছিলাম, মা বুঝলেন না। ওই খারাপ লোকটাকে বেছে নিলেন। কিংবা স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে ছেলের সাথে অনিশ্চয়তার পথে পা বাড়াতে চাননি।
তাই থেকে গেছে। আর তারপর থেকেই মেসে থাকি। বাবার সাথে কথা বলি না, মায়ের সাথেও বলতাম না, ইদানিং বলি। নীলিমার অপারেশনটা হলো বলে বার দুয়েক বাড়িতে যাওয়া হলো। আর যাবো না। ওখানকার পরিবেশ দম বন্ধ করা। প্রতিটা জিনিস আগুনের মতো লাগে আমার, যেন ছুলেই ফোসকা পড়ে যাবে। নাফিস বড় করে নিঃশ্বাস ফেলল। রীতি তার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। সারাদিন পর তলানিতে অল্প একটু পানি অবশিষ্ট ছিল, সেটুকু গলায় ঢেলে নিল নাফিস। তারপর লজ্জিত সুরে বলল, নিজের বাবার বিষয়ে এসব বলতে লজ্জা লাগে। আমি তাই কাউকে বলি না। তোমাকে কেন বললাম জানি না, তুমি কি ভাববে বুঝতে পারছি না। রীতি নিজেও ঠিক বুঝতে পারছে না তার কি বলা উচিত। নাফিসের বাবার জন্য ঘৃণা হচ্ছে, আবার সামনে ছেলেটার হতাশ চেহারা দেখে ভীষণ মায়া হচ্ছে। কেমন একটা মিশ্র অদ্ভুত অনুভূতি। নাফিস আবার বলল, আমি আর কখনো বাড়িতে ফিরবো না রীতি। বাবার টাকা নেব না, সে মরে গেলে যা থাকবে সেসবও নেব না। রীতির হঠাৎ মনে হলো নাফিস তাকে আগেই জানিয়ে দিচ্ছে, সে যদি তার বাবার টাকা দেখে ওর প্রতি আকৃষ্ট হয় তাহলে যেন সাবধান হয়ে যায়। রীতির রাগ হলো মনে মনে। ছেলেটা তাকে ছোট লোক ভাবে নাকি? রীতি কিছুই বলল না। যেহেতু তাদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি ভাবে কোনো কথা হয়নি, তাই কিছু আর বাড়িয়ে বলা ঠিক হবে না। সে বলল, আপনি ঠিকই করেছেন। এই কাজটা করতে যতটা সাহস প্রয়োজন তা আপনার আছে দেখে আমার অবাক লাগছে। এখন বুঝতে পারছি আপনি ক্লাবের কাজ এত মন দিয়ে কি করে করেন। আমি নিজেই নিজেকে বোঝাতে পারি না রীতি। আমার অবস্থা এখন খড়কুটোর মতোই, কোনো স্থিতি নেই, কোনো মানে নেই। কে বলেছে নেই? এই তো আমি বলছি। বলে হেসে ফেলল নাফিস। বিকেলটা ফুরিয়ে আসছে, সন্ধ্যা নামবে 8 ঘন্টার মধ্যে। কতটা সময় পেরিয়ে গেছে। নাফিস বলল, চলো উঠি। চলুন। দুজন পাশাপাশি হাঁটলেও আর তেমন কথা হলো না। সে ভারী কথাগুলো নাফিস বলল, তারপর হালকা কথাবার্তা চলে না। বাড়ির কাছাকাছি এসে নাফিস বলল, তাহলে আমি এবার। রীতি ক্ষীণস্বরে বলল, আমার চিঠির উত্তর? নাফিস রীতির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার মনে সন্দেহ দূর হয়ে গেছে। না, রীতি মীরার মতো নয়। এত কিছু বলার পরেও রীতি চিঠির অপেক্ষা করছে তার কাছে। চিঠিটার উত্তর দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। রীতি জানতো নাফিস চিঠির উত্তর লিখলেও সেটা অন্তত 2 দিনের মধ্যে পাওয়া সম্ভব নয়। সে চলে যাবে বর্ণাতদের সাহায্যের জন্য, ফিরবে ঠিক 3 দিনের মাথায়। আর সেদিনই নাফিসের জন্মদিন। ফেসবুক ঘেটেই তথ্যটা জানতে পেরেছে রীতি। আর এটাও জানতে পেরেছে নাফিসের আগ্রহের জায়গাটা কোথায়। সে চাইছে একটা ছোটখাটো সারপ্রাইজ দিতে, কিন্তু সারা জীবন পড়াশোনায় ডুবে থাকা একটা মেয়ে সুন্দর করে কারোর জন্য জন্মদিনের উপহার বানাতে পারে, বেশ কঠিন কাজটা। তবে রীতি করতে চায়। কেনা কিছু নয়, নিজের হাতে বানানো উপহার দেবে নাফিসকে। সকাল সকাল ক্লাসের জন্য তৈরি হয়ে গেল সে। আজ 8:30 থেকে ক্লাস। 2টো ক্লাস পর ল্যাব শুরু হয়ে শেষ হবে বিকেল গড়িয়ে গেলে। তারপর টুকটাক জিনিসপত্র কিনতে যেতে হবে মার্কেটে। খুবই টাইট এসএইচুয়াল। রাতে সময় পাওয়া যাবে না খুব একটা। অ্যাসাইনমেন্টের ঝামেলা এসে উদয় হয়েছে। আসলে রীতি জানতোই না এত কাছে চলে এসেছে নাফিসের জন্মদিন। তার জন্মদিন দেখার কথাটা মনেই পড়েছে গতকাল। রীতি রিকশায় বসে এসবই ভাবছিল। কিভাবে কি সামাল দেবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তার মনে হলো আজ ক্লাসে না গেলে হয় না। এমনিতে তো সে ক্লাস বাদ দেবার কথা চিন্তাও করতে পারে না। তার জীবনের প্রথমবার মনে হলো একদিন ইউনিভার্সিটিতে না গেলে কিছুই যাবে আসবে না। তার চেয়ে সেদিনটা খরচ করতে পারে নাফিসের জন্মদিনের উপহার তৈরি করতে। ভাবতে ভাবতে রিক্সাটা ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছিল। রীতি রিক্সাওয়ালাকে বলল, এখানে নামবো না, নিউ মার্কেট যাবেন? রিক্সাওয়ালা সম্মত হলো। রিক্সা ঘোরাবার সময় রীতি দেখতে পেল তাদের ক্লাসের একটা ছেলে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। তাকে কি অদ্ভুত দেখাচ্ছে। সৌরভের বিন্দু মাত্র মনে ছিল না গতকাল শেফালি তাকে কার্ড দিয়ে ফোন করতে বলেছিল। তার পরীক্ষা মাত্র কদিন পর। সে দিব্যি সকালে উঠে 1 ঘন্টা পড়াশোনা করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। একটা চ্যাপ্টার পড়তে গিয়ে কিছুতেই মাথায় ঢুকছে, সেটা বুঝে নিতে হবে। ইদানিং নাফিসকে খুব একটা পাওয়া যায় না। নাফিসের ব্রেন ভালো, পড়লেই বুঝতে পারে। সেজন্য পড়াশোনায় সমস্যা হলে নাফিসই ছিল তার সঙ্গী। কিন্তু ইদানিং ছেলেটার নাগাল পাওয়া বেশ মুশকিল হয়ে গেছে। অতবার অন্য বন্ধুর শরণাপন্ন হতে হয়েছে সৌরভকে। সে বন্ধুর বাড়িতে গিয়ে পড়া বুঝলো। তারপর দুজন মিলে ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম ফিল আপের যেসব কাজ বাকি ছিল সেসব করে ফেললো। বিকেলটা সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করে কাটিয়ে দিল। সন্ধ্যা ইউনিভার্সিটির কনসার্টের ভগ্নাংশ দেখে ফিরে এলো বাড়িতে। বাড়িতে পা দিয়ে ড্রয়িং রুমে দেখতে পেল শেফালি সোফায় বসে আছে পা ঝুলিয়ে। সৌরভের মুহূর্তের মধ্যেই মনে পড়ে গেল গতকালের কথা। সে কেমন করে ভুলে গেল? অবশ্য ভুলে গিয়ে ভালো হয়েছে। এই মেয়ে একেবারে চিন্তাবাদের ভূতের মতো তার কাঁধে চাপতে বসেছে। এর সাথে বেশি কথাবার্তা বলাই উচিত হবে না। যা চালাক মেয়ে। শেফালি এসেছে বর্ণার সাথে দেখা করতে। গতদিন দেখা করতে পারেনি বলে আজ এসেছিল বিকেলের দিকে। যদিও শেফালির ইচ্ছে করছিল সকালে চলে আসতে, কিন্তু গতকালের বাহানা আজ তো চলবে না, তাই বিকেলে এসেছে।
কিন্তু সৌরভকে বাড়িতে পায়নি। সে জানতো সৌরভ তাকে ফোন করবে না, সেজন্য সে কিছু মনে করেনি। তবে এ বাড়িতে এসে সৌরভকে না দেখতে পেয়ে একটু খারাপই লেগেছে। এতক্ষণ সে আড্ডা দেবার বাহানায় বসে আছে সৌরভকে দেখার জন্যই। উঠি উঠি করেও উঠছিল না সে। শিরিন তাকে বলেছে রাতে খেয়ে যেতে, তার ইচ্ছেও আছে। যদি ওরা ভালো করে বলে তাহলে খেয়েই যাবে। নিজেকে নির্লজ্জ মনে হচ্ছে, তবে এই বেহাপানা থেকে সে চাইলেও দূরে থাকতে পারছে না। অথচ মানুষ হিসেবে সে যথেষ্ট সচেতন। অবশ্য হতে পারে এই পরিবারের আন্তরিকতা তার ঢেকে দিয়েছে খুব সচেতন ভাবে। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকা হলো না। বাড়ি থেকে বারবার ফোন আসছে। মেয়ে একটা বাড়িতে প্রতিদিন যাচ্ছে, এটা তার মা বাবার পছন্দ হচ্ছে না। এদিকে সৌরভকে আর দেখা গেল না। সে এসেই ঢুকে গেছে গোসলে। শেফালি উঠে পড়ল। সেদিন বলে দিলেন, আবার এসো। শেফালি বলল। ইনশাআল্লাহ। সে আসতে চায় বারবার, কিন্তু বাড়াবাড়ি তো ভালো নয়। যাই হোক, আজ আসার উদ্দেশ্য সফল হয়েছে। সে বর্ণার মোবাইল থেকে তার অগোচরে সৌরভের নাম্বারটা টুকে নিয়ে এসেছে। রীতি বাড়ি ফিরেছে সন্ধ্যায়। সারাটা দিন সে কাটিয়ে দিয়েছে ইউনিভার্সিটির হলে তার রুমে বসে। হলে তার একটা সিট অ্যালট থাকায় সে ঘর পেয়েছিল ঠিকই, কিন্তু সেখানে থাকা হয় না। বাড়ির কাছে বলে ওখানে থাকতে ইচ্ছেও হয় না। তবে তার একটা বেড, লকার, পড়ার টেবিল আছে। মাঝে মধ্যে দরকারে 2-1 দিন গিয়ে থাকে। আজ মার্কেট থেকে জিনিসপত্র কিনে এনে হলে বসে কাজ অনেকটা এগিয়ে নিল সে। ইউটিউবে ক্রাফটিং এর ভিডিও দেখে শিখে নিল কিভাবে কি করতে হবে। সে ছাত্রী ভালো, অতএব শিখতে খুব একটা বেগ পেতে হলো না। ইউনিভার্সিটি কয়েকদিন পর রোজার ঈদের জন্য বন্ধ হয়ে যাবে, তাই ক্লাস চলছে পুরো দমে। রীতির রুমমেটও ক্লাসে ছিল সারাদিন। বিকেলে ফিরে রীতিকে এসব করতে দেখে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কি রীতি? আমি কি স্বপ্নে দেখছি? তুই ক্লাস বাং করে এসব করছিস? রীতি ওকে কিছুই খুলে বলল না। বললে কথাটা পুরো ক্যাম্পাসে চাপ হয়ে যাবে। ভালো ছাত্রী আর সুন্দরী হবার সুবাদে সে মোটামুটি চেনা মুখ। হিংসুকও আছে তার কিছু। অতএব তাদের মুখরোচক কথা ছড়িয়ে নিজের পায়ে কুড়াল মারানো অর্থ হয় না। রীতি খুব স্বাভাবিক সুরে মৃদু হেসে বলল, আমার বোনের জন্য বানাচ্ছি। বেচারি আমার জন্মদিনে অনেক কিছু করে, আমি কখনো কিছু করতে পারিনি, তাই এখন সারপ্রাইজ দিব ভাবছি। রীতি এতটাই সরল মুখে মিথ্যেটা বলল যে মেয়েটা একেবারেই ধরতে পারল না। রীতি হাত ছেড়ে বাঁচলো। তাকে এই কাজ শেষ করতে আরেকদিন লাগবে, কিন্তু আরেকদিন ক্লাস বাদ দিলে যে গড়বড় হবে সেটা বুঝতে পারছে। শেষমেশ কিছু ভেবে না পেয়ে অর্ধসমাপ্ত কাজ লকারে তালাবদ্ধ করে চলে এসেছে বাড়িতে। কিছু জিনিস নিয়ে এসেছে, রাতে রাতে করে রাখবে। এত চিন্তার পরে আরেক চিন্তা, নাফিজের পছন্দ হবে তো উপহার। বর্ণা তার ডায়েরিটা নিয়ে আজও বসলো, লিখতে শুরু করলো। বাড়িতে আজ একটু অন্যরকম হাওয়া বইছে। আমার পর্যবেক্ষণ ক্ষমতা বোধ হয় বেড়ে গেছে। কেউ না বললেও ঘটনা বুঝতে পারছি। বাবা মায়ের ঝগড়া হয়েছে, মা মনমরা হয়ে আছেন, বাবা রাতে ভালো করে খাননি। এদিকে আপু আজ ক্লাসে যায়নি। ওকে রাতে খাবার জন্য ডাকতে গিয়ে দেখি বাথরুমে গেছে। ওর মোবাইলটা তখন ডুম করে উঠলো। দেখলাম ভেসে থাকা মেসেজটা ক্লাসে আসেনি কেন। আপু ক্লাস বাদ দিয়ে গেছে কোথাও। ও তো কোথাও যাওয়ার মেয়ে না, ক্লাসের মেয়েদের সাথেও যায়নি, কারণ মেসেজটা ক্লাসের কেউই দিয়েছে। ওর কি বয়ফ্রেন্ড হয়েছে? কে সে ভাগ্যবান লটারি বিজয়ী? শেফালি এসেছিল আজ, ও আমার জন্য আসেনি, এসেছে সৌরভ ভাইয়ার জন্য। ও যখন ভাইয়ার দিকে তাকায় চোখের দৃষ্টি অন্যরকম হয়ে যায়। শেফালি বুঝতে পারে না, আর মুগ্ধ দৃষ্টি অন্যরা দেখে বুঝে ফেলছে। কিন্তু কিন্তু শেফালির মতো মেয়ের সৌরভ ভাইয়াকে পছন্দ করার কোনো লজিক আছে? লজিক ছাড়া অবশ্য অনেক কিছুই হয়। আজ রুশমি ম্যাডাম ক্লাসে একটুও চেঁচামেচি করেননি। এত ঠান্ডা তাকে কোনোদিন দেখিনি। এটাও কি কোনোদিন সম্ভব বলে ভেবেছি? আকাশ ভার, কখন যেন ভেঙে পড়বে মাথার ওপর। রীতি দ্রুত হাঁটলো। এলাকাটা একেবারেই অচেনা। একটা দুটো গলি ঘুরে ঘুরেও 121 নম্বর বাড়িটা পেল না সে। 123 থেকে একটা গলি শুরু, তার আগের গলি শেষ হয়েছে 110-এ। মাঝের গুলো গেল কোথায়? মাথার উপরের কালছে মেঘটা বিকট ঘর ঘর শব্দে শাসানি দিয়ে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া উড়িয়ে দিয়ে গেল পথের ধুলোবালি। রীতি অস্থির ভাবে চারদিকে চাইলো। ঘুরতে ঘুরতে আরো কয়েকটা গলি ঘুরে শেষ পর্যন্ত 121 নম্বর 3তলা বাড়িটা খুঁজে পাওয়া গেল। এটা ঠিক বাড়ি নয়, মেস বাড়ি। দেয়ালের রং চটে গেছে, পুরনো গেটে জং ধরা, তবে আলো বাতাস বোধহয় ভালোই ঢোকে। দোতলা আর 3তলা চারদিকে ঘেরা ঝুল বারান্দা। বারান্দার একধারে দুটো ক্যাকটাস, একটা নয়নতারা ফুলের গাছ। বৃষ্টির ফোঁটা পড়লো রীতির মাথায়। সে মাথা ঢেকে নিল ওড়না দিয়ে। গেটে নক করলো। 1 মিনিট লাগলো গেট খুলতে। দারোয়ান তাকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে বলল, কাকে চাই? রীতি একটু ইতস্তত করে বলল, নাফিজ আহমেদ এখানে থাকেন তো? জি, আপনি বসেন, ডেকে দিই। না না, ডাকতে হবে না,
আপনি এটা ধরুন, ওনাকে দিয়ে দেবেন, আমি যাই। বলেই আর দাঁড়ালো না রীতি। বৃষ্টির ফোঁটা বড় হতে শুরু করেছে। সে যখন বড় রাস্তায় এসে পড়লো তখন প্রায় ভিজে গেছে। রিক্সা না নিয়ে একটা সিএনজিতে চড়ে বসলো সে। একটু দেরিতেই ঘুম ভাঙলো নাফিজের। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বেলা যে হয়েছে বোঝাই যায় না, মনে হচ্ছে ভোরের আবহ এখনো শেষ হয়নি। আকাশের মুখ বেজায় ভার। এই ঘরে দুটো সিঙ্গেল খাট। অপর খাটের বাসিন্দা 2 মাস হলো বাড়ি গেছে। ভাড়া দিয়ে গেছে বলে বিছানায় নতুন কেউ আসেনি। একমাত্র জানালা দিয়ে ম্লান আলো ঢুকছে। বাইরে তাকালে ডালপালা মেলা ঝাঁকড়া নারকেল গাছের পাতা দিয়ে চুইয়ে পড়া পানির ধারা দেখা যায়। দিনটা সুন্দর আবার বিষণ্ণ। মনে হয় যেন কেউ কোথাও নেই, কেউ কারো নয়। গতকাল রাতে সে ফিরেছে। দুদিনে প্রায় পুরোটা সময় নৌকায় কাটাতে হয়েছে। এক ফোঁটা ঘুম হয়নি। বিছানায় শুয়েই কাল ঘুমে তলিয়ে গেছে। রাতে খাওয়া হয়নি। এখন খিদেই পেট চোচো করছে। আজ মেনু কে হয়েছে কে জানে। এই বৃষ্টির দিনে মেজবাসীরা খিচুড়ির আয়োজন করে, তবে আজ ওয়ার্কডে, বেশিরভাগ লোকই কাজে চলে গেছে। তবু আশা করা যায় সে ঘুম ঘুম চোখে উঠে টুথব্রাশ নিয়ে বের হতে গিয়ে দরজা খুলে থমকে গেল। দরজার সামনে বড়সড় একটা বাক্স রাখা, সুন্দর করে প্যাকিং করা। বাক্সটা হাতে তুলে নিয়ে দেখলো তাতে একটা কার্ড সেটে দেয়া। কার্ডে লেখা শুভ জন্মদিন। নাফিজের এতক্ষণে মনে পড়লো আজ তার জন্মদিন। মনেই ছিল না একেবারে। কি পাঠালো এটা? নীলিমা কখন দিয়ে গেল? বাক্সটা সে খুললো না। বিছানার উপর রেখে খোঁজ নিতে চলে গেল। দারোয়ানকে জিজ্ঞেস করতেই আসল খবর জানা গেল। সকাল 8টার দিকে একটা মেয়ে এসে দিয়ে গেছে। মেয়েটার নাম ধাম কিছু বলেনি, তবে খুব সুন্দর নাকি দেখতে ছিল। মনে হচ্ছে না নীলিমা। তাহলে কে? একটা নাম মনে উকি ঝুঁকি দিল। তাহলে কি রীতি? জানলো কি করে জন্মদিনের কথাটা? উত্তেজনা বাড়ছে নাফিজের। ঘরে ঢুকে সে প্যাকেটটা সাবধানে খুললো। ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো একটা কার্ড, তারপর লেখা হ্যাপি বার্থডে। ভেতরের পাতায় অল্প কাটা লাইন। আজও তো অমল আমি চিঠি চাই, পচে আছি, আসবেন অচেনা রাজার লোক, তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে। এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে, একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল। মহাদেব সাহার কবিতা। নাফিস হেসে ফেললো পড়ে। বুঝে গেল উপহারদাতাটাকে। কার্ডের পর বের হলো একটা মোটাসোটা বই, নোটবুক বলা যায়। ওপরে ঝলমেলে কাগজের ওপর সিনেমার লোগো আঁকা। নিচে লেখা লাইট ক্যামেরা অ্যাকশন। ভীষণ কৌতূহল হতে থাকলো নাফিজের। পাতা উল্টালো সে। তার পছন্দের সিনেমার পোস্টার সেটে দেয়া পাতায় পাতায়। নিচে সেই সিনেমার প্রিয় কোনো ডায়লগ। বোঝাই যাচ্ছে সে ফেসবুকে যেসব মুভির রিভিউ লিখেছে সেখান থেকে আইডিয়া নেয়া। তবে সবগুলো তার প্রিয় মুভি। সে সব মুভির থিম নিয়ে পরের পাতায় কিছু চিত্রকর্ম, যেমন টাইটানিকের পরের পাতায় চারকোলে আঁকা জাহাজের অবায়ব, আর তার সামনে আবছা দেখা যাওয়া হাত প্রসারিত করে রাখা 2 নর নারী। অন্যগুলোতেও থিম অনুযায়ী চাঁদ, তারা, ট্রেন, সবুজ প্রান্ত, ডলফিন ইত্যাদি ছবি আঁকা। নাফিস মুগ্ধ বিস্ময়ে হতবাক হয়ে বসে রইল। সে কল্পনাও করতে পারেনি তার জন্য কেউ এতখানি কষ্ট করবে, তার পছন্দের কেউ এতটা খেয়াল রাখবে। বৃষ্টি আরো জোরে নামলো। আলো কমে এলো। নাফিস জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে নোটবুকটা আবার উল্টে পাল্টে দেখলো। শেষের অনেকগুলো পাতা ফাঁকা, সেখানে স্টিকি নোটে লেখা, আপনার পরবর্তী পছন্দগুলো যোগ করে নেবেন। এটা জবাব দেয়া গেলে নাফিস লিখতো, আমি পোস্টার লাগাতে পারবো, কিন্তু আঁকা আঁকি যে পারি না। একেবারে শেষ মালাটের আগে একটা পাতায় আঠা দিয়ে পকেট করা, তাতে ছোট্ট একটা চিঠি। সুন্দর এই দিনে স্বপ্নগুলো ডানা মেলতে দিন। সিনেমার পরিচালক হওয়ার স্বপ্ন দেখা একটা মানুষ স্বপ্নগুলো চাপা দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকবে, এটা দেখতে ভালো লাগে না। নাফিস দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অনেকক্ষণ চোখ বুজে রইলো, কিছুই ভাবলো না। মাথায় শুধু একটা ডানা মেলা আকাশের দৃশ্য ভাসছে, তাতে অজস্র পাখি, এক টুকরো মেঘ, আর মেঘের সাথে ভাসতে থাকা এক টুকরো স্বপ্ন। উপহারটা রেখে সে ফোন করলো রীতিকে। রীতি ধরলো না, বোধহয় এখন ক্লাস। খিদেটা আবার মাথা চড়া দিয়ে উঠলো। নাফিস চলে গেল নিচে। তার জন্য আর একটু সারপ্রাইজ ছিল। সকালে খিচুড়ি না হলেও দুপুরের মেনুতে খিচুড়ি হবে। সকালের খাবার শেষ। অবশেষে বৃষ্টি মাথায় করে সে কাছের একটা হোটেলে গিয়ে চা আর পরোটা খেয়ে এলো। ঠিক করে ফেললো আজ বিকেলে রীতির সাথে দেখা করবে। চিঠির উত্তর লিখে নিয়ে যাবে, সাথে নেবে এক তোড়া লাল গোলাপ। দুপুরে খিচুড়ি খেয়ে ঘরে যেতে আরামদায়ক আলস্য এসে ভর করলো নাফিসের শরীরে। আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে গেছে এর মধ্যে। সকালের বৃষ্টি স্নাত দিন কোথায় হারিয়ে গিয়ে উজ্জ্বল রোদে ভেসে যাচ্ছে শহর। তবে গরম পড়েনি, বেশ ঠান্ডা আরামদায়ক আবহাওয়া। নাফিসের বড্ড ঘুম পাচ্ছে, তবে সময় নেই ঘুমানোর। রীতিকে বলেছে 4টায় দেখা করবে। এখন ঘড়িতে 2:10।
যাওয়ার আগে চিঠিও লিখতে হবে। নাফিস খাতা কলম নিয়ে বসলো, কিন্তু কি লিখবে? রীতিকে বলবে তাকে ভালো লাগে, ভালো লাগলেও কতটা? নাফিস কয়েক লাইন হিজিবিজি লিখে কেটে ফেলল। পৃষ্ঠা ছিঁড়ে দল বানিয়ে ছুড়ে দিল জানালার বাইরে। রীতি তাকে ভীষণ পছন্দ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেও রীতিকে অনেক পছন্দ করে, রীতির সাথে সময় কাটাতে ভালো লাগে। রীতির উপহার তাকে একই সাথে মুগ্ধ এবং কৃতজ্ঞ করেছে। সবই ঠিক আছে, তবুও একটা কিন্তু থেকে যাচ্ছে। কিন্তুটা হলো, সে রীতির জন্য বিশেষ কিছু অনুভব করে না, এত কিছুর পরেও না। কথাটা সত্যি, হয়তো তারা খুব চমৎকার জুটি হতে পারবে। এমনকি সেটা হওয়ার ব্যাপারে নাফিস কয়েকবার ভেবেছে। হয়তো সম্পর্কে জড়িয়ে পড়লে বা বিয়ে করলে সে রীতিকে খুব ভালোবাসবে। কিন্তু এখন এই ঝকঝকে দিনের আলোয় নিজেকে নিজে প্রশ্ন করে নাফিস মিথ্যে উত্তর দিতে পারলো না। সে খাতা কলম রেখে দিল। রীতিকে আপাতত লেখার মতো তার কোনো কথা নেই। সকালে সিদ্ধান্ত সে পাল্টে ফেললো। রীতিকে সে তখনই চিঠি আর লাল গোলাপ দেবে যখন সেগুলো দেওয়ার সময় হবে। এখনই দেয়া মানে রীতিকে আর নিজেকে দুজনকেই ঠকানো। নাফিস বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলল। জীবন যখন পথ সহজ করে দেয় তখন বোধহয় নিজের মন বেইমানি করে। এজন্য জীবনটা এত জটিল। অর্ধেক জটিল তো আমরা নিজেরাই এটাকে বানাই। রীতির ক্লাস দুপুরে শেষ হয়ে গেল। সে প্রথমে ভেবেছিল অপেক্ষা করবে, নাফিসের সাথে দেখা করে তারপর বাড়ি যাবে। তারপর ভাবলো একটা কাজ করা যায়, হলে চলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসা যায়। হলের গেটে ঢোকার মুখে এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সে খুব সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছে। রীতি জিজ্ঞেস করতেই জানালো, আরে অনেক আছে না, অনেক দিন ধরে আমতামতা করে আজ ফাইনালি প্রপোজ করতে যাচ্ছে, একটু সেজে না গেলে হয়? রীতির হঠাৎ মনে হলো আজ নাফিসও তাকে কিছু বলবে নিশ্চয়ই। এইভাবে যেচে দেখা করতে চাইছে। আবার সে সকালে কার্ডে চিঠির উত্তর চেয়েছে। নাফিস যখন ফোনে কথা বলছিল তখন ওর গলা খুব আর্দ্র শোনাচ্ছিল। তাহলে কি আজকের দিনটা তার জন্য স্পেশাল হতে যাচ্ছে? তারও কি উচিত কারো একটা শাড়ি ধার করে পরে একটু সেজে যাওয়া? এমনিতেও জামাটা বদলানো দরকার, সকালে ভিজেছিল বলে কেমন তেনার মতো হয়ে আছে। রীতি হলের গেটের সামনের বিশাল কাঠগোলাপ গাছের নিচ থেকে একটা ফুল কুড়িয়ে নিল। খোপা করে কাঠগোলাপ গুছিয়ে নিলে তাকে কি দেখতে খারাপ লাগবে? বর্ণা ক্লাসে বসে গালে হাত দিয়ে লেকচার শুনছিল। ফিজিক্স স্যার তার অতি প্রিয় চ্যাপ্টার আলোর প্রতিসরণ পড়াচ্ছেন। এই চ্যাপ্টার বর্ণা বার কয়েক বোঝার চেষ্টা করেছিল, কিন্তু সব মাথার উপর দিয়ে গেছে। যত অপর দিয়ে গেলে আসলে ধরার চেষ্টাও করা যায় না। বর্ণা তাই হাল ছেড়ে দিয়েছে। হাতের কলম খাতায় এলোমেলো আঁকিবুকি বুলিয়ে যাচ্ছে নিজের ইচ্ছে মতো। তার মাথায় ঘুরছে অজস্র কথা। সকালে একটা লোককে দেখেছে গলায় বড় একটা কাঠের বাক্স ঝুলিয়ে রেখেছে, তাকে সাজানো পান সিগারেট। লোকটা চিমসে হাড় জিরে জিরে শরীর। বর্ণার মাথায় সেই লোকের চেহারাই বারবার আঁকা হচ্ছে। লোকটার বাড়িতে কে কে আছে? এই পান সিগারেট বিক্রি করে মধ্যবয়সী লোক ছেলে মেয়ে সহ সংসার চালায় কেমন করে? মনে মনে বর্ণা নিম্নবিত্ত এলাকায় ছোট্ট একটা ভাড়া করা ঘরও কল্পনা করে ফেললো। লোকটা দুটো ছেলে মেয়ে হলে ভালো হয় না? চারটা। আচমকা চকের টুকরো এসে বর্ণার কপালে লাগলো। স্যার পুরো ক্লাসের দৃষ্টি তার দিকে ফেরানো। মনে হচ্ছে যেন সে চুরি টুরি করে এসে বসে গেছে। স্যার প্রশ্ন করলেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বর্ণা মাথা নিচু করে রইল। তার সত্যি বলতে ইচ্ছে করছে। আমি একটু আগেই দুটি কামরার টিনের ঘরে ছিলাম। সকালের বৃষ্টিতে যেখানে পানি পড়ে ঘরের অর্ধেক ভেসে গেছে। স্যার এবার বিরক্ত মুখে বর্ণাকে একটু আগে করা ফিজিক্সের প্রশ্নটা অন্য ছাত্রকে করলো। বর্ণার চিন্তা ভাবনা কিছুতেই ক্লাসে আটকে থাকছে না, চলে যাচ্ছে সেই বাড়িটাতে। ঘরে একটা জানালা, আর জানালার বাইরে একটা নোংরা গলিও থাকতে পারে। সেই গলিতে সারাদিন একটা অপরিচ্ছন্ন বিড়াল ঘুরে বেড়ায়। বর্ণা চিন্তার সুতো কেটে দিয়ে পাশের জন তাকে হাত ধরে টেনে বসিয়ে দিল। স্যার বসতে বলেছেন, কিন্তু বর্ণা খেয়াল করেনি। পাশের মেয়েটা ফিসফিস করে জিজ্ঞেস করলো, বর্ণা তুই কি প্রেমে পড়েছিস? বর্ণা ফিক করে হেসে ফেললো, কোনো উত্তর দিল না। শেফালিদের ডুপ্লেক্স বাড়িটা পুরোটা সাদা ধবধবে। এই সাদায় কোনো কলঙ্কের দাগ নেই। সামনের লন পোটা সবুজ রঙের। এই সবুজটা মলিন ও ক্যাকটাসের সবুজে নয়, চোখের আরামদায়ক রং। এ সবই শেফালির মায়ের পছন্দের। শেফালির মা মেরিনা হকের রং নিয়ে অবসেশন আছে। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার বলে নানা রঙের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তার জামা কাপড় থেকে শুরু করে নেল পালিশের রং সব যেন পারফেক্ট। কোন রঙের সাথে কোন রং মেশালে আর কোনটার সাথে কোনটার কম্বিনেশন ফার্স্ট ক্লাস হবে সেটা তার চাইতে ভালো অন্তত এই দেশে কেউ জানে বলে মনে হয় না। কানাডায় তিনি অনেক প্রফেশন ডিজাইনারদের সাথে কাজ করেছেন। বাংলাদেশে এসে তার ঠিক পোষাচ্ছে না। অবশ্য পোষানোর জন্য তিনি এখানে বসেও থাকছেন না, কয়েকদিনের জন্যই শুধু বেড়াতে আসা।
মূলত আশা হয়েছে শেফালির বাবার জন্য। দেশের স্মৃতি তাকে ওখানে টিকতে দিচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে তার সুদৃশ্য বিলাসবহুল বারান্দায় বসে হালকা হলদে রঙের বাগান বিলাসের পাতায় হাত বুলিয়ে বারবার আনমনা হয়ে যাচ্ছেন। তার মেয়েটার কি সমস্যা হয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন। পুরোপুরি না বোঝার মতো বোকা তিনি নন। মেয়েটা হয়েছে ওর বাবার মতো অতি সরল। হাই সোসাইটিতে বড় হয়েও চালচলন পাতি মধ্যবিত্তের মতো। জামা কাপড় বাদ দিলে তাকে বাংলাদেশের অতি সাধারণ ঘরের একটা মেয়ের থেকে কোনোভাবেই আলাদা করা যাবে না। মেরিনা বুঝতে পারেন না তার পেটে হয়ে তার সাথে থেকে এতটা বড় হয়ে তার মিডল ক্লাস চিন্তা ভাবনা কোথা থেকে শিখলো। তার বাবাও এমনই, কিন্তু বাবার সাথে থাকার সময়টাই বা শেফালি পায় কখন? আর দেশে এসে তার সে বান্ধবী বর্ণার বাড়িতে যেন সে মনের অর্ধেকটা ফেলে এসেছে। কারণটা সম্ভবত বর্ণার চাচাতো ভাই সৌরভ। ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়েছে মেরিনা। ওই বেকুব মার্কা এতিম ছেলেটার জন্য তার মেয়ের আকর্ষণ দেখে তিনি অতি শোকে পাথর হতে হতে নিজেকে সামলে নিয়েছেন। এখন এই দেশে বসে মেয়ের প্রেম সম্পর্কিত কোনো ঝামেলায় তিনি জড়াতে চান না। যত দ্রুত পাওয়া যায় চলে যেতে হবে কানাডায়। সেখানে কত ভালো ছেলেরা আছে। তার বান্ধবী শার্টের ছেলেটা কি দুর্দান্ত স্কলার। খ্রিস্টান ধর্মের বলে তার কোনো সমস্যা নেই। এরকম সে দেশে হয়েই থাকে। তিনি কত চাইলেন শেফালির সাথে সম্পর্ক করিয়ে দিয়ে, মেয়েটা পাত্তাই দিল না। যাক আগে, এসব নিয়ে ভাবলে মাথা গরম বই আর কিছু হবে না। তার চেয়ে এক কাপ কোল্ড কফি খাওয়া যাক। তিনি পরিচারিকা নাসরিনকে ডাকলেন। নাসরিন কাছে পিঠেই থাকে। পর মুহূর্তে সাড়া পাওয়া গেল। নাসরিন, আমার জন্য কোল্ড কফি আনবে, আর শেফালি এই মুহূর্তে কি করছে সেটা জানাবে। দুটো হুকুমই 5 মিনিটের মধ্যে তামিল হওয়া চাই। মেরিনা পায়ের ওপর পা তুলে বসলেন। এদেশের কাজের লোকগুলোকে খাটিয়ে যা আরাম পাওয়া যায় তার কোথাও নেই। নাসরিন ঠিক 5 মিনিটের মাথায় কফি এনে দিয়ে জানালো, শেফালি ম্যাম ল্যাপটপে কার্টুন দেখছে। মেরিনা কফির কাপটা তুলে সব মুখে দিয়ে যাচ্ছিলেন। দিলে হয়তো বিষম খেতেন। শেফালি ছোটবেলাতেও কার্টুন পছন্দ করত না। মাথা খারাপ হয়ে গেল নাকি মেয়ের, নাকি ভূত প্রেত হয়েছে? তার এক দাদি ছিল যে বলতো সুন্দরী মেয়েরা রাতে ছাদে চুল খুলে হাঁটলে জিনের আচর পড়ে। তিনি এসব বিশ্বাস করেন না। শেফালি যখন রাত বেরাতে ছাদে ওঠে তিনি কিছুই বলেননি মেয়েকে, কিন্তু এবার তার বড় বেশি সন্দেহ হচ্ছে। সত্যি শেফালিকে ভূতে ধরলো না তো? না, তিনি আধুনিকতা হয়ে এসব ভাববেন কেন? তবে শেফালির আচরণ মোটেও স্বাভাবিক নয়। ও একা একা হাসে, কথা বলে। তিনি নিজে দেখেছেন। সেদিন রেলিং এ বসে থাকা একটা কাককে জিজ্ঞেস করছিল, এই কাক, আমার একটা কাজ করে দিবি? মেরিনা ঢোক গিলল। সত্যি কি তাহলে? তার জানা একজন প্যারানর্মাল এক্সপার্ট আছেন। তাকে ফোন করলেন তিনি। শিওর হয়ে নিতে ক্ষতি কি? আজ তাদের দেখা করার কথা ছিল শহরের শেষ প্রান্তে, যেখানে বড় একটা বিল অজস্র পানি বুকে ধরে চেয়ে থাকে টলমলে চোখে। প্রকৃতির অপার দান হিসেবে গাছপালার কমতি নেই সেখানে। চাইতো নৌকা করে ঘোরাও যায়। আছে ফুরফুরে বাতাসের অপুরাণ আয়োজন। রীতি আগে কখনো জায়গাটায় আসেনি। এই প্রথম এলো নাফিজের সাথে। নাফিজও আগে একবারই এসেছে বন্ধুদের সাথে। নাফিজের একটু অস্বস্তি হচ্ছে। ঠিক একটু বললে কম বলা হয়, আবার বেশি বললে বাড়িয়ে বলা হয়। এতটা অস্বস্তি তার কপালে জন্ম দিচ্ছে চিকন ঘামের। অথচ চোখ দুটো মুগ্ধতার রেখা নিয়ে বারবার আটকে যাচ্ছে রীতির দিকে। কি অপূর্ব সুন্দর লাগছে তাকে। ও মানুষ তো, মানুষ এত সুন্দর হবে কেন? আর যদি হয়েই থাকে তবে এত সুন্দর একটা মানুষ তার জন্য এভাবে সাজবে কেন? আর যদি সাজেই, তবে সে কেন এই সাজের মর্যাদা দিতে পারছে না? সে কেন এই সৌন্দর্য দেখছে পথভ্রষ্টের মতো চোখ দিয়ে, অথচ মনের দরজা খুলে দেবীর মতো সুন্দরীকে জায়গা দিতে পারছে না? এই দোটানার অর্থ কি? এর শেষ কোথায়? তবে কি উচিত রীতিকে কিছু বলা? না বললে মেয়েটা রাগ করবে, আর বললে মেয়েটার সাথেই অন্যায় করা হবে। কিন্তু নাফিস কি না বলে অন্যায় করছে না? এই সৌন্দর্য কিছুটা অর্ঘ্য তো দাবি করেই। রীতি আনমনা হয়ে পানের দিকে তাকিয়েছিল। দলছুট কচুরি পানা ভাসছে এলোমেলো ভাবে। আকাশে মেঘের দলের মধ্যেও আজ বনিবনা নেই। সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে ছোপ ছোপ সাদা মেঘ। সকালের মন খারাপ ভাবটা প্রকৃতি ইতিমধ্যে কাটিয়ে উঠেছে। তবে বৃষ্টির সতেজতা নতুন প্রাণ এনে দিয়েছে। দলছুট কচুরি পানাটা একটা উল্টো নৌকোর সাথে ধাক্কা খেতে থাকলো ঢেউর তালে তালে। রীতি সেদিক থেকে চোখ ফিরিয়ে নাফিসের দিকে ফিরে দেখলো। নাফিস আকাশের দিকে তাকিয়ে আছে। দৃষ্টিতে কেমন বিভ্রান্তি। সুন্দরী হওয়ার সুবাদে রীতি জানে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হবেই। পুরুষ জাতিকে আকর্ষণ করার যে প্রাকৃতিক উপকরণ তা নিয়েই তার জন্ম। পুরুষের মুগ্ধ দৃষ্টিতে সে অভ্যস্ত। যদিও আগে কখনো কাউকে সে মুগ্ধ করতে চায়নি, কাউকে পাওয়ার জন্য উতলা হয়ে ওঠেনি, তবুও সে জানে সে ডাকলে সেই ডাক অগ্রাহ্য করার ক্ষমতা ছেলেদের নেই। তবে এই প্রথম সে ব্যতিক্রম দেখছে। এমন মানুষের কাছ থেকে সে বারবার ডেকেও সাড়া পাচ্ছে না, যাকে সে অসম্ভব রকম ভাবে চাইতে শুরু করেছে।
তার পুরো মন বিদ্রোহ করছে নাফিজের সেই উদ্ভ্রান্ত চোখের বিরুদ্ধে। এই মন তার প্রেমিকের চোখে ভালোবাসা দেখতে চায়, অথচ তাতে মুগ্ধতা বইয়ার কিছু নেই। কেন নেই? বিকেলটা ফুরিয়ে আসছে, ওরা দুজন হাঁটছে, আনমনা হয়ে পাশাপাশি হেঁটে চলে যাচ্ছে অনেক দূর। আবার ঘুরে আসছে অস্তগামী সূর্যের দিকে মুখ করে। সূর্যটা বিলের পানিতে ডুবে যাবার প্রস্তুতি নিচ্ছে। নাফিজ অতঃপর মুখ খুলল। তোমাকে সুন্দর লাগছে রীতি। রীতি চোখ খুলে তাকালো। তার বড় বড় চোখ কাজলের প্রলেপে দুটো দিঘির জন্ম দিয়েছে। তাতে আছে বড্ড আকতি, গালে লালচে ছোপ লেগেছে। ঠোঁট জোড়া কিছু বলার জন্য একটু নড়ল। হালকা নীল শাড়িতে তাকে শরতের আকাশের মতো লাগছে। খোপায় কাঠগোলাপের শাড়ি কোনো এক অচেনা স্বপ্নের মতো ডাকছে যেন। নাফিস কতক্ষণ তাকিয়েছিল জানেই না। রীতি লজ্জা পেয়ে সরে যেতেই তার সম্পিত ফিরল। রীতি বলল, আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ চলো। আপনি কি আমাকে কিছু বলবেন? নাফিস এটা চূড়ান্ত অসহায় বোধ করলো। এই ভয়টাই পাচ্ছিল। রীতির চোখের আকতি অগ্রাহ্য করা গেছে, কিন্তু এবার কি করবে? নাফিস কোনো উত্তরই দিতে পারলো না। হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছাকাছি চলে এলো। এখানে কিছু খাবারের দোকান আর ফুলের দোকান আছে। নাফিস রীতিকে দাঁড় করিয়ে রেখে ফুলের দোকানের দিকে চলে গেল। ফিরলো খানিক পর। রীতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু নাফিস যা এনেছে সেটাকে ভর্তি করে এনেছে। ফুলকেও ব্যাগে করে আনে। রীতি কয়েকবার জিজ্ঞেস করতে চেয়ে ও লজ্জায় কিছু জিজ্ঞেস করলো না। ওরা গাড়িতে চড়ে বসলো। রীতিকে বাড়িতে নামিয়ে দেবার আগে নাফিস ওর হাতে ব্যাগটা দিয়ে বলল, তোমার জন্য। রীতি সিঁড়িতে দাঁড়িয়ে ব্যাগটা খুললো। ভেতরে অনেকগুলো সাদা গোলাপ। রীতির চোখে পানি চলে এলো। সে সাদা গোলাপ চায়নি। একটা মানুষ কেন তাকে বারবার ফিরিয়ে দেবে, যেখানে ফিরিয়ে দেবার কোনো কারণ নেই? ব্যাগটা ফেলে দিতে গিয়ে ভেতরে একটা চিরকুট পেল রীতি। সেটা মেলে ধরলো চোখের সামনে। তাতে লেখা, চিঠি লিখতে পারিনি বলে ক্ষতিপূরণ হিসেবে যথাসামান্য কিছু দিলাম। তোমার চিঠির উত্তর তুমি পাবে, তবে একটু সময় লাগবে। যে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে খাবারের ভেতরটা যদি কাঁচা থেকে যায়, তবে পুরো খাবারের স্বাদ তো নষ্টই হয়, উপরন্তু সেটা ফেলে দিতে হয়। আমি চাই না একটা সম্পর্কের শুরুটা এমন ভাবে হোক যে আপাত দৃষ্টিতে সবটা পারফেক্ট মনে হয়, কিন্তু ভেতরটা মজবুত না হয়। তুমি বুঝতে পারছো কিনা জানি না, তবে আমার এলোমেলো জীবনে আমি এমন স্থির হয়ে কিছু ভাবতে পারছি না। যতক্ষণ না পারছি ততক্ষণ তোমাকে জড়িয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে আমি পরে পস্তাতে চাই না। হয়তো তুমি বা আমি যা চাচ্ছি তার সময় এখনো হয়নি। তোমাকে আমি ভীষণ পছন্দ করি রীতি, ভীষণ। আমি চাই তুমি আমার পাশে থাকো বন্ধু হয়ে। তাই সাদা গোলাপ পাঠালাম। এই গোলাপ তোমার গালের লালিমায় রঙিন হয়ে উঠবে একদিন। এটা তোমার কাছে আমার দেয়া কথা রইল। পরীক্ষা শুরু হলেই যেন বিশৃঙ্খলার এক মহাযজ্ঞ শুরু হয়ে যায়। পড়াগুলো যেগুলো এতদিন মাথার 13 হাত ওপর দিয়ে যেত, সেগুলো মাথায় জোর করে ঢোকানোর প্রয়াস চলে। তারপর নেহাতি ব্যর্থ হলে গুটি গুটি হরফে লেখা হয় ছোট ছোট চিরকুটে। পরীক্ষার হলে স্যারেদের অগোচরে যেগুলো বের হয়ে আসে গোপন পকেট, যা আমার উল্টো পিঠ কিংবা বিচিত্র সব জায়গা থেকে। কেউ কেউ আবার চুরির কাজটা মগজের চিম্মায় তুলে দেয়। হাতে কফির মগ নিয়ে দিনরাত ঘরময় পায়চারি করতে করতে পড়া মুখস্থ করে। এরা দাড়ি কমা পর্যন্ত মুখস্থ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়, আর একদল কোনোটাই পারে না। বই চোখের সামনে ধরলেই এদের চক্কর দেয়। টুকলি করার কথা ভাবলে ভয়ে কলেজে শুকিয়ে আসে। তারপর কিছু না পেয়ে ফেসবুকের দেয়ালে হতাশামূলক সব স্ট্যাটাস শেয়ার করে সেগুলোতে কেউ কমেন্ট করলো কিনা সেই আশায় বসে থাকে। এভাবেই পরীক্ষার নির্ধারিত দিন চলে আসে। নাফিস সৌরভদের পরীক্ষাও চলে এলো। দুজনেরই মোটামুটি প্রস্তুতি। পরীক্ষার হলে ঢোকার আগে নাফিস জিজ্ঞেস করলো, কি অবস্থা তোর? সৌরভ মাথা দুলিয়ে বলল, খারাপ না, পাস হবে। নাফিস ফু দিয়ে হাতের ওপর এসে পড়া একটা ছোট্ট মাকড়সা উড়িয়ে দিয়ে বলল, আমারও। তুই তো তোর বোনের থেকে একটু বিদ্যা ধার করতে পারিস, আমারও একটু হেল্প হইতো। সৌরভ মৃদু কেসে বলল, আমি চাইলে নাও দিতে পারে, তুই চাইলে দিয়ে দেবে। নাফিস অবাক হলেও কিছু বলার সুযোগ পেল না। তার আর রীতির ব্যাপারটা কি সৌরভ জেনে গেল নাকি? প্রিয় বন্ধুকে সে জীবনের প্রতিটা কথাই বলে, কিন্তু সেই বন্ধুরই বোনের সাথে কিছু একটা হয়ে গেলে সেটা বলাটা কিঞ্চিত কঠিন কাজই বটে। প্রশ্ন হাতে পেয়ে নাফিসের মনে হলো পাশ করে যাবে। সে প্রথমেই গুনে নিল কোনটা লিখলে কত নাম্বার পেতে পারে। তাতে যা এলো তা 5 নাম্বারের চাইতে একটু বেশি। নাফিসের পেছনের সিটে স্বর্ণালী বসেছে। মেয়েটা সিট প্রতিবারই তার পেছনে পড়ে, আর পুরো পরীক্ষায় বলা চলে জ্বালিয়ে মাথা খেয়ে ফেলে। নাফিসের পরীক্ষা চাইতে স্বর্ণালীর সাথে বসে পরীক্ষা দিতে হবে এই ভয় বেশি করে। যাই হোক, পরীক্ষা শেষ বের হলে নাফিস আর সৌরভ তাদের টেনে টুনে পাস সেলিব্রেট করতে, অথবা তার চেয়ে বলা ভালো আগুন হয়ে থাকা পেট শান্ত করতে হেঁটে চলে গেল। নাফিস সৌরভের সাথে পুরোপুরি স্বাভাবিক হতে পারছে না, ইতস্তত করছে। বারবার ঢিলে হয়ে নেমে আসতে চাওয়া ঘড়িটা ওপরে তুলছে। তার ভুরু খানিকটা কমছে। সৌরভ সেসবের
বোঝবার ধার দিয়েও গেল না, খুব স্বাভাবিক গলায় অন্য প্রসঙ্গে কথা বলে গেল। নাফিজও বলি বলি করে কিছুই বলতে পারলো না। দিন শেষে দুজন যখন যার যার গন্তব্যের দিকে চলতে শুরু করেছে, তখন সূর্য তার পশ্চিম আকাশে ঢলে পড়েছে কমলা রং লেপ্টে দিয়ে। সেদিনের পর আর রীতির সাথে নাফিজের দেখা হয়নি। রীতির দিনগুলো চোট্টের লম্বা দুপুরের মতো দীর্ঘ মনে হয়, আর বুকের ভিতর কেমন কাঠফোটা হাহাকারের মতো বাজে। পড়াশোনায় সে কোনো ঢিল দেয় না, তবে অন্যান্য কাজে কেমন উদাস হয়ে গেছে। খেতে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছে করে না, এমন অবস্থা। এক ঘটক মহিলা সেদিন এসে পান চিবিয়ে তাদের মাখন রাঙা সোফার একটা পাশ রঞ্জিত করে দিয়ে রীতির বিয়ের জন্য আমেরিকা ফেরত পাত্রের সন্ধান দিয়ে গেছেন। বাবা মাকে আগ্রহীও মনে হয়েছে। রীতি পাত্রের ছবি দেখেছে। চেহারা সুরত ভালো, স্মার্ট দেখতে, তবু রীতির মনে হলো কেমন বকাটে চেহারা। শার্টটা সুন্দর, নাফিসকে পরলে কেমন লাগতো ভাবতে ভাবতে নিজেই লজ্জা পেয়ে গেছে। নাফিসকে ফোন করার ইচ্ছে হলেও করেনি, বেচারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে ফোন করলে হয়তো বিরক্ত হবে। রীতির পরীক্ষার সময় কেউ অযথা ফোন করে বকবক করলে সে ভীষণ বিরক্ত হয়। আজ প্রথম পরীক্ষা গেল। রীতি রিকশায় বসে বাড়ি ফিরতে ফিরতে সিদ্ধান্ত নিয়ে ফেললো আজ নাফিসকে ফোন করবে। কি কি বলবে তাও এক প্রকার ঠিক করে ফেললো। সেদিনকার সাদা গোলাপগুলো সে যত্ন করে রেখে দিয়েছে একটা কাচের জারে। পানি দিয়ে রেখেছে বলে ফুলগুলো শুকিয়ে যায়নি এখনো, শুধু উজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে। সেদিন বাড়ি ফিরে ভালো সমস্যায় পড়তে হয়েছিল। মা ওকে শাড়ি পরা অবস্থায় ফুল হাতে দেখে অবাক হয়ে তাকিয়েছিলেন। রীতি অবশ্য ভার্সিটির প্রোগ্রামের কথা বলে কাটিয়ে দিতে চেয়েছে, কিন্তু শিরিনের দৃষ্টির সন্দেহ প্রশমিত হয়েছে বলে মনে হয়নি। রীতির অবশ্য তাতে তেমন কিছু যায় আসছে না, জানলে জানুক সবাই। ভালোবাসা খারাপ কি? তার মন নতুন বর্ষার জল পাওয়া নতুন গাছের কুড়ির মতো হয়ে আছে। মাথা দুলিয়ে চেঁচিয়ে সবাইকে বলতে ইচ্ছে হচ্ছে একটা মানুষের জন্য তার কতটা ভালো লাগা তৈরি হচ্ছে। নাসরিন ঘরের সামনে এসে বলল, ম্যাডাম, আপনাকে বড় ম্যাডাম ডাকে। শেফালি খাটে আজ শোয়া হয়ে আছে। সে জানে বাড়িতে একটা লোক এসেছে। একটু আগেই গেট দিয়ে ঢুকতে দেখেছে। তার ধারণা মা লোকটার সাথে তাকে পরিচয় করিয়েই দিতেই ডাকছে। লোকটা দেখতে অদ্ভুত, মাথা কামানো, টাক চকচক করছে, গায়ে কালো রঙের পোশাক। এর বেশি দূর থেকে বোঝা যায়নি। শেফালি জামা কাপড় ঠিকঠাক করে নিচে চলে গেল। বসার ঘরে লোকটা চোখ বুজে সোফায় বসে আছে। মা মন্ত্রমুগ্ধের মতো লোকটার দিকে তাকিয়ে আছে। শেফালিকে দেখে মেরিনা বললেন, হিয়ার ইজ মাই ডটার শেফালি। ইনি হচ্ছেন বাংলাদেশের সেরা একজন প্যারানর্মাল এক্সপার্ট, মিস্টার রুদ্র কায়সার। শেফালি বেকুব বনে গেল। প্যারানর্মাল এক্সপার্ট দিয়ে কাজ কি? এতক্ষণ লোকটার চোখ বন্ধ ছিল, এবার চোখ খুলে সোজাসুজি শেফালির দিকে তাকালেন। চোখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। শেফালির কেমন গা গোলানো ভাব হলো। লোকটা এমন করছে কেন? রুদ্র কায়সার অবশেষে চোখ ফিরিয়ে মিষ্টি করে হাসলেন। মেরিনার দিকে তাকিয়ে বললেন, আপনার ধারণা এই মেয়েটা পজেসড? মেরিনা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। শেফালির মুখ হা হয়ে গেল। কি অদ্ভুত কথা, মা কি ভাবছে তাকে ভূতে ধরেছে? রুদ্র কায়সার সাহেব আবারও হাসলেন, তারপর বললেন, না, ওনার উপর কোনো কিছুর প্রভাব নেই। উনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। এমনকি এই বাড়িটার আশেপাশেও কিছু নেই। মেরিনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পেছনে দাঁড়ানো নাসরিনকে ইশারা করার সাথে সাথে ট্রলি ভর্তি খাবার চলে এলো। শেফালি চলে যেতে উদ্যোগ হলে লোকটা খুব নরম সুরে বললেন, শেফালি প্লিজ আর একটু থাকুন, আপনার ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি। শেফালি বিরক্ত মুখে বলল, আপনি তো বললেনই আমার সাথে কিছু নেই, তাহলে? কিছু নেই এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে আপনি কিছু নিয়ে অস্থির। কি নিয়ে সেটা বোঝার চেষ্টা করছি। মেরিনা শেফালিকে ইশারায় বসতে বললেন। শেফালি অত্যন্ত বিরক্ত হয়ে সোফায় বসে রইল, চোখ মুখ কুচকে। এই ন্যাড়া লোকটা কি হাতে ঘোড়া করতে পারবে? সে জানে যত সব বুজরুকি। তার আধুনিক মা ওঝা না ডেকে ডেকেছেন প্যারানর্মাল এক্সপার্ট। সেই তো একই ব্যাপার না, অন্ধবিশ্বাস। এই মহিলা আবার নিজেকে অতি মডার্ন দাবি করে। শেফালি একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেকদিন সংযম করেছে সে, কিন্তু আজ সৌরভকে একটা ফোন করা তার অতি প্রয়োজন। প্রথমত ওর পরীক্ষা কেমন হয়েছে জানবে, আর দ্বিতীয়ত কারণটা হলো শেফালি আর থাকতে পারছে না। তার অবস্থা পাগল প্রায়। মাঝে ভেবেছেন তাকে ভূতে ধরেছে, সেটা তো আর এমনি এমনি ভাবেননি। শেরি বসে বসে ভাবলো, প্রেমে পড়া আর ভূতে ধরার লক্ষণগুলো বোধহয় সব একই রকম। কিছুদিন পর শেফালি নিউ মার্কেটের আশেপাশে ঘুরছিল সুন্দর এক জোড়া জুতো কিনতে। গতকাল ফুটপাতে দেখেছিল, মা কিনতে দেয়নি। আজ একা এসেছে কেনার জন্য, কিন্তু জুতোর দোকানটা খুঁজে পাচ্ছে না। সব এলোমেলো লাগছে। হঠাৎ একটা গাড়ি এসে তার পাশে ব্রেক করলো। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা টাক মাথা, সেই রুদ্র কায়সার। মিস শেফালি কি করছেন? শেফালি অত্যন্ত বিরক্ত হলো। এই উজবুক লোক সপ্তাহে 3 বার তাদের বাড়িতে এসে কি সব হাবিজাবি বলে গেছে তাকে সামনে বসিয়ে। এখন এখানে উদয় হয়েছে। সে উত্তরে কিছুই না বলে হাঁটতে শুরু করলো।
লোকটাও গাড়ি থেকে নেমে তার পিছু নিল। শেফালি জিজ্ঞেস করলো, আমার পেছন পেছন আসছেন কেন? কোথায়? আমি তো নিজের মতো হাঁটছি। শেফালি একটা দীর্ঘশ্বাস ফেলে রিকশায় চড়ে বসলো। গাড়ি নিয়ে এসেছে সে, তবে এই লোকের হাত থেকে মুক্তি পেতে আপাতত রিকশায় একটু ঘোরাই যায়। লোকটা কিন্তু পিছু ছাড়লো না, গাড়ি নিয়ে পেছন পেছন আসতেই থাকলো। শেষ পর্যন্ত রিকশা থামিয়ে নেমে গিয়ে শেফালি জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো, সমস্যাটা কোথায়? রুদ্র কয়েসার কয়েক সেকেন্ড কি যেন ভাবলো, তারপর বলল, শেফালি, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। কেন? বলছি, চলো আমার সাথে। কোথায় যাব? একটু নিরিবিলিতে বলতে হবে। না, এখানেই বলুন। প্লিজ, বোঝার চেষ্টা করো, খুব জরুরি একটা ব্যাপার। শেফালির কৌতূহল হলো লোকটা কি বলে শুনতে চায়। সে লোকটার পাশে গাড়িতে উঠে বসলো। পরীক্ষা শেষ। নাফিজ অনেকদিন পর আজ দুপুর পর্যন্ত ঘুমালো। ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেয়ে আবার খানিকটা ঘুমিয়ে নিল। বিকালের দিকে বের হলো চা খাওয়ার উদ্দেশ্যে। মোড়ের দোকানে ভালো চা পাওয়া যায় না। মজার চা খেতে কয়েকটা গলি পেরিয়ে ছবিরের দোকানে যেতে হবে। ঘুমিয়ে শরীরে আলস্য চলে এসেছে, সেটা কাটাতে হাঁটতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে মাথায় আসছে রীতির কথা। মেয়েটা বলেছিল পরীক্ষা শেষ হলে দেখা করতে। নাফিজ রীতির ফোনই ধরেনি, কেন ধরতে ইচ্ছে করছে না। কয়েকদিনে যা দূরত্ব হয়েছে সেটার কম না করাই ভালো হবে। হঠাৎ রাস্তার পাশে জটলা দেখে এগিয়ে গেল সে। অনেক লোকের জটলা। ঠেলে ঠুলে একটু সামনে যেতে যা দেখলো তাতে খানিকটা কেঁপে উঠলো সে। একটা মেয়ে দলামোচড়া হয়ে পড়ে আছে, পরনের কাপড় ছেড়ে। বোঝাই যাচ্ছে কি হয়েছে। গলিটা নির্জন। দূর থেকে একজন দেখেছে একটা প্রাইভেট কার এসে ডাস্টবিনের পাশে থেমে মেয়েটাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে গেছে। কি ফেলেছে সেটা দেখার কৌতূহলের চোটে গাড়ির নাম্বারটা দেখতে পায়নি। মেয়েটা অর্ধ মৃতের মতো পড়ে আছে। একজন মহিলা এগিয়ে গিয়ে তাকে সোজা করে তুললো। নাফিস হঠাৎ চেহারাটা দেখে চমকে গেল। কোথায় যেন দেখেছে মেয়েটাকে, কিন্তু কোথায়? মুখের একপাশে কালশিটে হয়ে আছে, শরীরের অবস্থা ভালো না। মেয়েটাকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো। নাফিজের সাথে গেল। মেয়েটাকে কোথায় থাকে কিছুই জানা যায়নি। নাফিজের মনের খচখচানি থামছে না। কোথায় দেখেছে একে? হাসপাতালের করিডোরে হাঁটছে সে। যারা এসেছিল তাদের অনেকেই চলে গেছে, শুধু রয়ে গেছে নাফিজ আর এক ভদ্র মহিলা। দেখে যাবে মেয়েটার কি হলো। ফোনটা বেজে উঠল। নাফিজ দেখলো রীতি কল করেছে। না ধরে কেটে দিল সে। চট করে মনে পড়ে গেল মেয়েটাকে কোথায় দেখেছে। হোয়াটসঅ্যাপে। এই মেয়েটা বর্ণার বান্ধবী। তাড়াতাড়ি সে রীতিকে কল ব্যাক করে খবরটা জানালো। বর্ণা কলেজ থেকে ফিরে ঘুমিয়েছিল। তাকে খবর দিতে গিয়ে ঘুমান্ত পেয়ে রীতি আর কিছু জানালো না তাকে। হুট করে এমন একটা সংবাদ শুনে ভীষণ শক খাবে মেয়েটা। তার চেয়ে ধীরে সুস্থে জানানো ভালো। বর্ণার মোবাইল থেকে টুক করে নাম্বার নিয়ে সে শেফালির মাকে ফোন করে খবরটা জানিয়ে দিল। নিজেও রওনা দিল হাসপাতালের পথে। সাথে মা আসতে চেয়েছিল, কিন্তু রীতি মানা করলো তাকে। বলল পরে বর্ণাকে নিয়ে গিয়ে দেখে আসতে। আপাতত বর্ণাকে আস্তে ধীরে খবরটা জানাতে। রীতির সাথে চলল সৌরভ। আকাশ মেঘলা, বৃষ্টি পড়তে পারে যখন তখন। একটাও রিক্সা পাওয়া যাচ্ছে না। রীতির কেমন অস্থির লাগছে। শেফালির মুখটা মনে পড়তেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। আহারে বেচারি, কে জানে কেমন অবস্থায় আছে। সৌরভ একেবারে স্তব্ধ হয়ে গেছে। সে চাইতো মেয়েটা তার জীবন থেকে সরে যাক, কিন্তু এভাবে সরে যাক তা তো চায়নি। এর চেয়ে জ্বালা যন্ত্রণা অনেক ভালো ছিল। শেফালির মুখটা তার কেমন ঝাপসা মনে হচ্ছে। অদ্ভুত ঘোর লেগে যাচ্ছে। রীতি না ডাকলে সৌরভ ওভাবেই বোধহয় দাঁড়িয়ে থাকতো। বোনের ডাকে তাকিয়ে দেখলো রিক্সা পাওয়া গেল। তাতে চড়ে বসলো দুজন। হাসপাতালের সামনে নেমে থমকে গেল সৌরভ। পা ভারী হয়ে গেছে। এক পাও তার আর এগোতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ভেতরে গেলে চোখের সামনে সর্বনাশের ফলাফল দেখে সে সহ্য করতে পারবে না। রীতি বোধহয় বুঝলো কিছু। সে সৌরভের হাত ধরে হাসপাতালের ভেতরে ঢুকলো। নাফিসকে দেখা গেল সামনেই। ওদের দেখে এগিয়ে এলো সে। রীতি অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কেমন অবস্থা? ভালো না, প্রচুর ব্লিডিং হয়েছে, রক্ত দিতে হবে। জোগাড়ের চেষ্টা চলছে। আপাতত ঘুমিয়ে আছে। ওর মা বাবা এসছে? হ্যাঁ, চলো যাই সেখানে। শেফালির মাকে দেখে রীতির মায়া হলো। মহিলা কেমন উদ্ভ্রান্তের মতো বসে আছেন। শেফালির মোবাইলে ছবি দেখেছিল সে। খুব স্মার্ট আর কনফিডেন্ট চেহারা। কেমন এতটুকু সময়ের মধ্যেই ভেঙে গেছে। চোখের কাজল লেপটে গেছে। এলোমেলো চুল মুঠি করে ধরে বসে আছেন সর্বহারার মতো। শেফালির বাবা কঠিন মুখে দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টি। সৌরভ এক জায়গায় বসে পড়লো। কেন যেন কিছু পরিষ্কার ভাবে চিন্তা করতে পারছে না। রীতি নাফিজের হাত ধরলো। নাফিজ একটু চমকে উঠে তাকালো রীতির দিকে। রীতির শরীর কাঁপছে অল্প অল্প করে। বর্ণা খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে। সে আর শেফালি একটা পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে। কাঠের বাংলোতে থাকছে। বাড়ির পেছনে লম্বা ঘাসে ঢাকা প্রান্তর। জানালা দিয়ে পাহাড় দেখা যায়। পাহাড়ের মাথায় জমে আছে বরফ। ঘুম ভাঙতেই সে উঠে বসে স্বপ্নটা ডায়েরিতে লিখে ফেললো। আগে স্বপ্নের কথা কিছুই মনে থাকতো না। হুমায়ুন আহমেদের একটা বইতে স্বপ্ন লিখে ফেলার বুদ্ধিটা সে পেয়েছে। এটা শেফালিকে দেখাতে হবে।
সে পৃষ্ঠাটার ছবি তুলে শেফালির মোবাইলে পাঠিয়ে দিল। মেয়েটা অনলাইনে নেই গত 8 ঘন্টা ধরে। এতক্ষণ অফলাইনে করছে কি? বন্যা উঠে পড়লো। মাগরিবের আজান দিয়েছে আগেই। অজু করে মায়ের ঘরে উকি দিয়ে একটু অবাক হলো। মা মোনাজাতে কাঁদছেন, সাধারণ কান্না না, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। বন্যা কাছে গিয়ে জড়িয়ে ধরলো মাকে। কি হয়েছে মা? মা চোখ মুছে দোয়া পড়ে বর্ণার শরীরে ফু দিয়ে দিলেন, বললেন, তোকে আমি এখন থেকে কলেজ দিয়ে নিয়ে আসব। কেন? শিরিন আবারও ফুফিয়ে উঠলেন। আরে কি হয়েছে মা? শিরিন জড়িয়ে ধরলেন বর্ণাকে। বিচ্ছিরি এই খবরটা তার ছোট্ট মেয়েটাকে কি করে দেবেন তিনি। বর্ণা শেফালির কেবিনের সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ। সে যতটা ভেঙে পড়বে বলে সবাই ভেবেছিল ততটা ভেঙে পড়েনি, বরং শিরিনকে নিয়ে এসেছে হাসপাতালে। শেফালির জ্ঞান একবার ফিরেছিল, কিন্তু কাউকে চিনতে পারছিল না সে। বিড়বিড় করে দুর্বোধ্য কিছু শব্দ বলে, আবার জ্ঞানও হারিয়েছে। পুলিশ এসে দুবার ঘুরে গেছে। তখন রাত 10টা। নাফিস, রীতি আর শিরিনকে নিয়ে চলে গেছে খানিক আগে। বর্ণা থাকতে চেয়েছে বলে সৌরভ রয়ে গেছে তার সাথে। মেরিনা মাঝে মধ্যেই বিলাপ করে উঠছেন। তিনি কিছুতেই কিছু বুঝতে পারছেন না। শেফালির ড্রাইভারকে সাথে নিয়ে সকালে বের হয়েছিল, মার্কেটে ঢোকার পর আর ফেরেনি। দুপুর গড়িয়ে বিকালের দিকে সময় এগিয়ে গেলে ড্রাইভার অনেকবার শেফালির মোবাইলে ফোন করে পায়নি। শেষে মেরিনাকে ফোন করেছে। সবাই মিলে তখন শেফালির সাথে যোগাযোগের বৃথা চেষ্টা করে যাচ্ছিল। যান্ত্রিক গলা বারবার জানান দিচ্ছিল নাম্বারটি ব্যবহারকারীর সাথে সংযোগ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সে সময় রীতির কলটা এলো। রাত 11টার দিকে জ্ঞান ফিরল শেফালির। শুরুতেই তাকে কিছু জিজ্ঞেস করা হলো না। ধীরে ধীরে সে যখন ধাতস্থ হলো তখন জানা গেল ঠিক কি হয়েছিল তার সাথে। শেফালি জড়ানো গলায় বলে গেল ঘটনা। সে গাড়িতে ওঠার পর তাকে বাকিটা শুনে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। গাড়িতে উঠে লোকটা আমাকে একটা গোলাপ দিয়ে বলল, আমার গাছের গোলাপ, ইংল্যান্ড থেকে এই গোলাপের চারা এনেছি, ভীষণ সুন্দর ঘ্রাণ। আমি শুকে দেখতে গেলাম, ঘ্রাণ পেলাম না। কেমন যেন অবসাদ লাগতে শুরু করলো, সাথে সাথে চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। এরকম আমার জ্ঞান যখন ফিরেছে তখন একটা বিছানায় শুয়ে আছি। আমি ভালো করে কিছু বুঝতে পারছিলাম না, হুঁশও ফেরেনি ঠিক মতো। শরীরে কোনো অনুভূতি ছিল না, হাতটা পর্যন্ত নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল অবশ হয়ে গেছে। শুধু আবছাভাবে মনে আছে লোকটা হাসছিল আর বারবার খুব কাছে এসে গায়ের ওপর চেপে বসছিল। আমার বাধা দেয়া দূরে থাক, কথা বলার শক্তিটা পর্যন্ত ছিল না। এরপর একসময় শরীরে কিছুটা অনুভূতি ফিরে এলো আর প্রচন্ড ব্যথায় মনে হলো মরে যাব। তারপর আর কিছু মনে নেই। শেফালির বাবা নরম অথচ কঠিন সুরে জিজ্ঞেস করলেন, তুমি কেন গিয়েছিলে ওর সাথে মা? শেফালি হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, জানি না, লোকটা কিছু একটা করেছিল জানো। আমাকে বলল চলো, আমিও গাড়িতে উঠে পড়লাম। কেন উঠলাম তাও ঠিকভাবে মনে নেই। হয়তো বলেছিল জরুরি কথা আছে। জোর করে এসেছিল গাড়িতে উঠতে? না, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমার ইচ্ছে করছিল ওর সাথে চলে যেতে। ও আমাকে আর বলতে পারলো না শেফালি। জোরে জোরে দম নিতে থাকলো, চোখে পানি জমে গেছে। আবারও কিছু বলতে গিয়ে ঠোঁট ফাঁকা করে শেষ পর্যন্ত বলতে পারলো না। আবারও জ্ঞান হারালো। সে জিজ্ঞাসাবাদ শুরু হলো মেরিনাকে দিয়ে। রুদ্র কায়সারের কোনো হদিস পাওয়া যায়নি। লোকটা বেমালুম হওয়া। আপনি রুদ্র কায়সার নামক লোকটাকে বাড়িতে ঢুকিয়েছিলেন কেন? আমি ভেবেছিলাম সে প্যারানর্মাল এক্সপার্ট। মানে? পুলিশ অফিসার হা হয়ে বললেন, এইটা আবার কি? যারা ভূত প্রেত সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করে। অন্য সময় হলে অফিসারটি হেসে ফেলতেন। এখন নিজেকে সংযত রেখে বললেন, তাকে আপনার কি দরকার ছিল? মেরিনা ঘটনা খুলে বললেন। অফিসার বললেন, আর আপনি কি বলতে চান আপনার মেয়ের মানসিক সমস্যা ছিল? না, তা নয়। তাহলে? কদিন ধরে একটু অস্বাভাবিক আচরণ করছিল। আপনারা শিক্ষিত মানুষ হয়ে এইসব বুজরুকিতে বিশ্বাস করেন? ভাবলে আমার লজ্জা হয়। এটা কি সেই ঝাড়ফুঁক করা ওঝার মডার্ন ভার্সন না? ফাসলামি আর কি। আরো কিছুক্ষণ বিড়বিড় করে অফিসার জিজ্ঞেস করলেন, তা এই সম্পদটিকে জোগাড় করেছিলেন কোথা থেকে? একটা ওয়েবসাইট থেকে। অফিসারটি এবার একটু নড়ে চড়ে বসলেন। কোন ওয়েবসাইট? মেরিনা নাম বললেন, কিন্তু সেরকম কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া গেল না। লোকটার ফোন নম্বর আছে? হ্যাঁ, ফোন করেছিলাম, বন্ধ। নাম্বারটা নিয়ে সেটার মালিককে ট্রেস করতে নির্দেশ দিয়ে অফিসার আবারও মেরিনার কাছে ফিরলেন। এরকম অচেনা একটা লোককে বাড়িতে ঢোকালেন কেন? আসলে আমার তার সাথে কথা বলে ভালো লেগেছিল। খুব গুছিয়ে কথা বলছিল আর মনে হয়েছিল খুব ভদ্রলোক।
আর আপনার মেয়ের সাথে তার আচরণ কেমন ছিল? খুবই ভালো, তবে শেফালি তাকে দেখতে পারতো না। লোকটা এলেই খুব বিরক্ত হতো। পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন, মায়েরা এই সব লোকেদের থেকে বাজ পাখির মতো মেয়েকে বাঁচিয়ে রাখে সব শক্তি দিয়ে, আর আপনি নিজে গায়ে তার মেয়েকে তুলে দিয়ে এসেছেন। দোষ তো আপনার কম না? মেরিন অবিশ্বাসের একটা দৃষ্টি দিলেন অফিসারের দিকে। দৃষ্টিতে লেখা কোনো মা কি মেয়ের ক্ষতি করতে পারে, কিন্তু মুখে কিছুই বললেন না। কান্নায় ভেঙে পড়লেন। শেফালির বাবা কিছুই জানেন না এই লোকের ব্যাপারে, কেউ তাকে কিছু জানায়নি। লোকটা বাড়িতে এসেছিল তার অনুপস্থিতির সময়গুলোতে, তবে চেহারার বর্ণনা শুনে পুলিশের ধারণা হলো রুদ্র কায়সার আসলে সিরিয়াল রেপিস্ট জুলফিকার। আগেও দুটো মেয়ের রেপ করেছে। প্রথমটা মেয়েটাকে সে টিউশন পড়াতো, ভালো পড়িয়ে বিশ্বাস অর্জন করে ফেলেছিল। একদিন সুযোগ বুঝে রাস্তা থেকে তুলে নিয়ে যায়, এভাবেই ডাস্টবিনের পাশে ফেলে গিয়েছিল মেয়েটাকে। আর দ্বিতীয় মেয়েটিকে ফাঁসিয়েছিল ফেসবুকে প্রেমের অভিনয় করে। দুটো ঘটনাই একজন করেছে, এটা প্রমাণ হলেও লোকটাকে ধরা যায়নি। এবারও মনে হচ্ছে সেই। তবে ওই লোকটার মাথায় টাক ছিল না। শেফালিদের বাড়ির গেটের সিসিটিভি ক্যামেরা থেকে রুদ্র কায়সার ওরফে জুলফিকারের ছবি পাওয়া গেল। এই চেহারা দেখে কে বলবে লোকটা আস্ত জানোয়ার? তবে নিশ্চিত হওয়া গেল এই লোকটাই সে। আপনার সব পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, তোমার মতো ফার্স্ট ক্লাস পরীক্ষা দেইনি, তবে পাশ করে যাব। এরপর কি করবেন? বলতে পারছি না। খুব ইচ্ছে আছে ডকুমেন্টারি ফিল্ম বানাবো, কিন্তু ক্যামেরা নেই। কেনার জন্য টাকা জমাচ্ছিলাম, কিন্তু পারিনি রাখতে। কোনো একটা চাকরিতে ঢুকতে হবে। আউটসোর্সিং করে চলছে, তবে অনলাইনে কাজ এখন আর ভালো লাগছে না। চাকরি খোঁজা শুরু করেছেন? হ্যাঁ, দুটো ইন্টারভিউ দিয়ে ফেলেছি। একটা তো পরীক্ষার মধ্যে দিলাম, যদিও কিছুই বলেনি। হয়ে যাবে, চিন্তা নেই। হয়তো। রীতির মন খারাপ লাগছে। ছেলেটা তার প্রতি এক ফোঁটা আগ্রহী বলে মনে হয় না। আজকে নাফিস নিজেই তার সাথে দেখা করতে চেয়েছে। ঝিরঝির বাতাস বইছে, লেকের পানিতে ছোট ছোট তরঙ্গ খেলে যাচ্ছে। মাথার উপর দেবদারু গাছের সরু পাতা দোলার মৃদু শব্দ কানে আসছে। নাফিস নিজে থেকে কিছুই বলছে না, রীতির কথার উত্তর দিচ্ছে শুধু। মাঝে দুবার কেবল জিজ্ঞেস করেছে, বাদাম খাবে রীতি? রীতি মাথা নেড়ে বলেছে, না। আগে কত সুন্দর গল্প হতো। রীতি নিজেই কথা চালিয়ে গেল। সৌরভ ভাই আর সে কথা হয় আপনার? ও তো ফোন ধরে না, ধরলেও তেমন কিছু বলে না। কি হয়েছে ওর বলো তো? জিজ্ঞেস করতে ভুলেই গেছি। শেফালির ঘটনার পর থেকে একদম চুপ হয়ে গেছে। ওর কি শেফালির সাথে কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট ছিল? জানি না। আমাকেও কিছু বলেনি, থাকলে তো বলার কথা। ওর সাথে দেখা করবো আজ। যাব তোমাদের বাড়িতে। তার আগে চলো শেফালিকে দেখে আসি। তুমি কবে গিয়েছিলে দেখতে? রোজই যাই, গতকাল বিকেলে গিয়েছিলাম। কেমন আছে? কোনো রকম। নাফিস দীর্ঘশ্বাস ফেলল। শেফালির মুখ শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। ওর মায়েরও একই অবস্থা। শেফালি খুব একটা কথাবার্তা বলে না। রীতি জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? ভালো। মনে হচ্ছে সেরে উঠেছো। শেফালি উদাস চোখে তাকিয়ে মৃদু হেসে ক্ষীণ স্বরে বলল, শরীর সেরে উঠবে কিন্তু। চোখ ফিরিয়ে নিল সে। আরো কিছুক্ষণ বসে থেকে বিদায় নিল ওরা। শেফালিকে দেখে নীলিমার কথা বড্ড মনে পড়ছে নাফিজের। ওরই বয়সী, আজ যদি ওর সাথে এমন হতো। অদ্ভুত আশঙ্কায় একবার কেঁপে উঠল সে। রীতি রিক্সা ডেকেছিল, বলল, চলুন যাই। নাফিজ বলল, আজ আর যাবো না, তুমি চলে যাও রীতি। রীতি বিষণ্ণ চোখে একবার নাফিজের দিকে তাকিয়ে রিক্সায় উঠে বসলো। পথে যেতে যেতে ঝুম বৃষ্টি নামলো। রীতির ভীষণ কান্না পাচ্ছিল। বৃষ্টি শুরু হয়ে ভালোই হলো। কতদিনের জমে থাকা বিষাদ কান্নার সাথে বেরিয়ে গিয়ে বৃষ্টির জলে মাখামাখি হয়ে গেল। নাফিস তখন বাড়ির পথে পা দিয়েছে। নীলিমাকে একবার না দেখলে শান্তি লাগবে না। নাফিসদের বাড়ির দুটো অংশ, এক ভাগে বাড়ির লোকেরা থাকে, আর অন্য ভাগে তার বাবার সাথে দেখা করতে লোকজন আসে। অনেকটা অন্দরমহল, বাহির ঘরের মতো ব্যাপার। বাবার স্টাডি রুমও বাইরের দিকেই। একটা বিছানা আছে এখানে। অনেক রাত হয়ে গেলে এখানেই ঘুমিয়ে পড়েন তিনি। দুই অংশকে জুড়ে রেখেছে সরু করিডোর। নাফিস বাহিরের মহলে কখনোই যায় না। বাড়িতে ঢুকে সে সোজা চলে গেল অন্দরে। মা তাকে দেখে অত্যন্ত খুশি হয়ে ছুটে এলেন, জড়িয়ে ধরলেন তাকে। ব্যস্ত ভঙ্গিতে তোয়ালে আনতে ছুটলেন। ছেলের শরীর চুপে চুপে ভেজা। নীলিমা ঘুমাচ্ছিল, সেই সুযোগে নাফিস কাপড় বদলে নিল। মা চা বানিয়ে এনেছিলেন। চা খেতে খেতে বলল, এখন দেখো ওকে, ওর সাথে দেখা করতেই এসেছি। নীলিমা একাই উঠে এলো। চোখ ডলতে ডলতে ঘর থেকে বেরিয়ে নাফিসকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরলো তাকে। নাফিসের এত শান্তি লাগলো, মনের ভারটা নেমে গেল পুরোপুরি। নাফিসের জন্য নাস্তা বানিয়ে আনলেন মা। নাফিস খেয়াল করলো আরেকটা ট্রে সাজানো হয়েছে। ট্রেটা কাজের ছেলের হাতে দিয়ে তিনি বলেন, দিয়ে আয় ওকে।
নাফিস জিজ্ঞেস করলো, কাকে খাবার পাঠালে? একটা ছেলে তোর থাকছে কদিন ধরে তোর বাবা স্টাডিতে। কোন ছেলে? ভুরু কুচকে গেল নাফিসের। তোর বাবার পরিচিত দলের লোক হয়তো, উনি বললেন কদিন ছেলেটা থাকবে এখানে, খাবার দাবার যেন দেওয়া হয়। আগেও এসে থেকেছে দুবার। নাম কি? জাফর, ওর কথা বাদ দে, তোর কথা বল। আমি ভালোই আছি। তোর সাথে কথা আছে, আমি আসছি রান্নাঘর থেকে। মা চলে যেতেই নীলিমা বলল, জাফর ভাই ভালো পড়ান, প্রতিদিন এসে 1 ঘন্টা ফিজিক্স পড়িয়ে দিয়ে যান। এত সুন্দর করে বুঝিয়ে দেন যে আমার এতদিন যা যা সমস্যা ছিল সব সলভ হয়ে গেছে। নাফিসের ভুরু আরো একটু কুচকে গেল। মানে কি এসবের? বাড়িতে কি এই বয়সী একটা মেয়ে থাকতে বাবা কোন আক্কেলে বাইরের একটা লোককে এনে রাখবে? হোক না বাড়ির দুভাগ আলাদা, মাঝে তো কোনো দরজাও নেই। তার একদমই ভালো লাগলো না ব্যাপারটা। তার চেয়ে বড় কথা, জাফরের কথা বলার সময় নীলিমার গাল লালচে হয়ে উঠছিল। এসব ভালো লক্ষণ নয় মোটেও। লোকটার সাথে একবার দেখা করে যেতে হবে, কিন্তু বাবা থাকতে যাওয়া যাবে না। সে জিজ্ঞেস করলো, উনি বাড়িতে? নীলিমা বুঝলো বাবার কথা বলছে নাফিস। মাথা নাড়লো নীলিমা। সকালে বেরিয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। মা ততক্ষণে চলে এসেছেন, হাতে একটা ছোট বাক্স। সেটা নাফিসের হাতে দিয়ে বললেন, জানি তোর এখন টাকার দরকার পড়বে, ভয় পাস না, এটা তোর বাবার টাকার কিছু না। আমার বাবা গড়িয়ে দেওয়া গয়না বিয়ের সময় দিয়েছিল, সামান্য কিছু, কিন্তু তোর কাজে লাগবে, নিয়ে যা বাবা। নাফিস বাক্স খুলে দেখলো এক জোড়া বালা, একটা হার আর ঝুমকা। সে ফিরিয়ে দিতে চাইলো, মা কিছুতেই নিলেন না। বললেন, ভুরি ভুরি আছে আমার, এটা লাগবে না। নাফিস জানে মায়ের এই একটা স্মৃতি আছে তার বাপের বাড়ির, কিন্তু জোর করে দিলে আর কি করার। টাকা তার লাগবে, আবার এটা বাবারও না। তাই সে আর শেষ পর্যন্ত আমানত না করে নিয়ে নিল। ফেরার সময় বাহির ঘরে ঢুকলো সে। সন্ধ্যা গড়িয়ে গেছে, আলো জ্বালা হয়নি। মিলনালয় সে দেখতে পেল একটা লোক বসে আছে মেঝেতে, পদ্ম আসনে বসে আছে, চোখ বন্ধ। নাফিস আলো জ্বালাতেই চোখ খুললো লোকটা। ভীষণ চমকে গেল নাফিস। এই লোকটার ছবি ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় অজস্র পোস্টার, শেফালিকে তুলে নিয়ে যাওয়া সেই রুদ্র কায়সার। লোকটা প্রথমে হকচকিয়ে গেল, তারপর একটু হেসে বলল, আপনি কে জানতে পারি? নাফিস কিছুতেই বুঝতে পারছিল না কিছু। প্রচন্ড ক্রোধে তার শরীর কাঁপছিল। সে বোধহয় লোকটাকে মেরে বসতো, যদি বাবা ইতিমধ্যেই ঘরে না ঢুকতেন। তিনি লোকটাকে ভেতরে ঘরে যেতে বলে নাফিসকে টেনে নিয়ে গেলেন অন্য জায়গায়। তুমি এখানে ঢুকেছো কেন? এই লোকটা এখানে কেন? কেউ কারো প্রশ্নের জবাব দিল না। চোখে চোখে ঠান্ডা লড়াই চলল কিছুক্ষণ। নাফিস ঝট করে ঘুরে গিয়ে বেরিয়ে যেতে দরজা টানতে বাবা দৌড়ে এসে তার হাতে ধরে ফেললেন। বললেন, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু ওকে ধরিয়ে দিও না প্লিজ। ও আমার হয়ে কিছু কাজ করে দিয়েছে। যদিও ধরা পড়ে তাহলে আমাকেও ঝামেলায় ফেলে দেবে। বাধ্য হয়ে ওকে আশ্রয় দিতে হয়েছে। তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। নাফিস ঘৃণা ভরে তাকিয়ে বলল, এই লোক রোজ নীলিমার কাছেও যায়? তুমি নিজের মেয়ের কথাটাও একবার ভাবলে না? ছি! নাফিস ঝটকা দিয়ে হাত সরিয়ে নিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির সীমানা থেকে বের হয়ে প্রথমে এসে পুলিশকে ফোন করে জানিয়ে দিল রুদ্র কায়সার ওরফে জুলফিকার কোথায় আছে। মেসে পৌঁছতে পৌঁছতে আবারও ভিজে চুপসে গেল নাফিস। সে থাকতেই পুলিশের জিপ এসেছিল বাড়িতে। টেনে হিস্ট্রি বের করে নিয়ে এসেছে লোকটাকে। নাফিসের ইচ্ছে করছিল ওর উপর ঝাঁপিয়ে পড়ে খতম করে দিতে। বহু কষ্টে সে ইচ্ছেটা দমন করেছে। বাবা যেভাবে বলছিল তাতে তার নিজের স্বার্থেও আঘাত লাগবে। আবার তার বাড়ি থেকে ধরা পড়ায় সুনাম এতক্ষণে ধুলোয় মিশে গেছে। যাক, পরোয়া করে না নাফিস। পাপের শাস্তি হবে। পুলিশি ঝামেলায়ও পড়বে মনে হচ্ছে, পড়ুক। তার কি, শুধু নিজেকে পরিচয় দিতে ঘৃণা হয়। লোকটাকে বাবা বলে মেনে নিতে সত্যিই ঘৃণা হয়। বৃষ্টিতে ভিজে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। সেটা খুলে শুকিয়ে তারপর লাগাতেই আবার চালু হলো। মোবাইল চালু হতেই নীলিমার ফোন এলো। ভাইয়া, ভয়ের তো গলা নীলিমার। জানো কি হয়েছে? জানি। তুমি দেখেছো? আমি পুলিশে খবর দিয়েছি রে। তুমি ওই লোকটাকে চিনতে পেরেছিলে? পারবো না? পোস্টারে ভর্তি রাস্তাঘাটের ছবি ফেসবুকে শেয়ার করা হয়েছে লক্ষবার। তাই চিনবো না কেন? কিন্তু তুই চিনলি না কেন? দেখা মাত্র চেনার কথা। না ভাইয়া, ওই লোক মুখে নকল দাড়ি লাগিয়ে উইক পরে আসতো সব সময়। চেহারা একদম পাল্টে যেত, চেনার প্রশ্নই ওঠে না। তাই তো বলি। আমরা অনেক ভয় পেয়েছি ভাইয়া, মা কাঁদছে। কাদুক। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? রাগ হয়ে? তোমার কি হয়েছে? কিছু হয়নি। বাবা জানতো লোকটাকে, তবু বাড়িতে জায়গা দিয়েছিলে। নীলিমা একটু থেমে থেকে বলল, বাবার সাথে মায়ের ঝগড়া হয়েছে আজকে।
মা অনেক কথা শুনিয়েছে বাবাকে, কোনোদিন সে এত উঁচু গলায় বাবার সাথে কথা বলেনি, আজকে বলেছে। বাবা কি করেছে? নীলিমা চুপ করে রইল। গায়ে হাত তুলেছে। চড় মেরেছে। নাফিস দীর্ঘশ্বাস ফেলে বলল, রাখি। তুমি কি আসবে এখানে? না, আর কোনো দিনই যাব না। আমাদের কি হবে ভাইয়া? নীলিমা কেঁদেই বলল। নাফিস বলল, আবার নিরীহ কিছু নেই, তোদের জন্য কি করবো বল? যেদিন সত্যি টাকা পয়সা হবে সেদিন তোদের সেই বন্দিখানা থেকে ছাড়িয়ে আনবো, দেখিস। নীলিমা কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল। সে তো বাবাকেও খুব ভালোবাসে, বাবা কেন এমন করলো? নাফিসের বাবা নাজমুল হক তার ক্ষমতার জোরে এই যাত্রায় বেঁচে গেছেন পুলিশের হাত থেকে, তবে তার রেপুটেশন একবারে নষ্ট হয়ে গেছে।